গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা রাবণের দেশে আমি এবং আমরা। বইটি তিনি উৎসর্গ করেছেন তার পুত্র নিনিতকে। তিনি লিখেছেন, বাবা নিনিত, আমার সঙ্গে তোমার প্রথম বিদেশ ভ্রমণ। হায় রে, এই স্মৃতি তোমার মনে থাকবে না। তিনি এর ভূমিকায় লিখেছেন, এই বইটিকে ভ্রমণ কাহিনী বলা যাবে না। ভ্রমণ কাহিনী আমি আসলে লিখতে পারি না। বিদেশে ট্রাভেলগ নামে কিছু বই আছে, ভ্রমণের সঙ্গে গল্প মেশানো। এই বইটিকে ট্রাভেলগও বলা যাবে না। ভিন দেশে আমাদের আনন্দ বেদনা কাব্য বলা যেতে পারে। চেষ্টা করেছি তথ্য দিয়ে বইটিকে ভারী না করতে। বাধ্য হয়ে কিছু তথ্য দিতে হয়েছে। তথ্যে ভুল থাকার কথা না, তারপরেও কোনো ভুল কারো চোখে পড়লে আমাকে জানাবেন। পরের সংস্করণে ঠিক করে দেওয়া হবে। শ্রীলঙ্কা দেখার আমার শখ ছিল। কারণটা বিচিত্র। মহান বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখক আর্থার সি ক্লার্ক নিজ দেশ ফেলে সারা জীবন এই দেশে কাটিয়েছেন। একজন লেখকের কাছে নিজ দেশের চেয়ে অন্য দেশ কেন মনে ধরল তা জানার ইচ্ছে ছিল। হুমায়ুন আহমেদ, নুহাশপল্লী। আমরা শুরু করতে যাচ্ছি রাবণের দেশে আমি এবং আমরা, আজের প্রথম পর্ব। সিল্কের ঝলমলে লুঙ্গি পরা একজন হাস্যমুখী মানুষ, দেখতে আমাদের বাঙালিদের মতো। যখনই হাসছেন তখনই ধবধবে সাদা দাঁত ঝকমকিয়ে উঠছে। ভদ্রলোকের হাতে গোলাপি রঙের ক্যামেরা। তিনি বিপুল উৎসাহে ক্যামেরার একের পর এক ছবি তুলে যাচ্ছেন। মাঝে মাঝে নিজেও ছবির জন্য পোজ দিচ্ছেন। তার ক্যামেরায় অন্যরা ছবি তুলে যাচ্ছে। ঘটনাটা ঘটেছে ঢাকা এয়ারপোর্টের। এয়ারপোর্টের নাম ঘন ঘন বদলাচ্ছে বলে ঢাকা এয়ারপোর্ট বলছি। যাত্রীদের ওয়েটিং লাউঞ্জে, যেখানে শ্রীলঙ্কাগামী যাত্রীরা প্লেনে ওঠার অপেক্ষায় বসে আছেন। যাত্রীদের মধ্যে আছে আমি, দুই পুত্র এবং তাদের মা শাওন। লুঙ্গি পরা মানুষটির কর্মকাণ্ড আগ্রহ নিয়ে দেখছি। আগ্রহে বাধা পড়ল, কারণ হঠাৎ করে পারিবারিক বিপ্লবের সূচনা হলো। 3 মাস বয়সী কনিষ্ঠ পুত্র নিনিত গলায় মাইক ফাটিয়ে কান্না শুরু করেছে। সে দুধ খাবে, কোটার দুধ আছে, কিন্তু তার মা দুধ গলানো পানি আনতে ভুলে গেছে। বেচারিকে বিব্রত দেখাচ্ছে। নিনিতের বড় ভাই নিশাদের বয়স 3.5 বছর। সে তার ছোট ভাইকে কাঁদতে দেখলেই নিজে কাঁদার মতো পরিস্থিতি তৈরি করে। নিশাদ বলল, আমার খিদে পেয়েছে, আমি এখন কি খাবো? বলেই ভাইয়ের সঙ্গে গলা মিলিয়ে কান্না। আমার সফর সঙ্গী স্কুল জীবনে বন্ধু সেহেরি এবং তার স্ত্রী নাজমা। তাদের মধ্যে কিছু নিয়ে ঝামেলা বেঁধেছে। নাজমা ভাবি শান্ত মুখে স্বামীকে কঠিন কঠিন কথা বলছেন। সেহেরি গৌতম বুদ্ধের মতো মনোভাব ধারণ করেছে। পারতপক্ষে সে স্ত্রীর সঙ্গে ঝামেলায় যায় না। বাইপাস অপারেশনের পর তার মধ্যে ভেজিটেবল ভাব প্রবল হয়েছে। উচ্চ শ্রেণীর কোনো ভেজিটেবলও না, নিম্ন শ্রেণীর, যেমন ধুন্দুল। আমাদের এই হইচই ঝামেলার মধ্যে লুঙ্গি পরা মানুষটি ক্যামেরা হাতে এগিয়ে এলেন। হাসি মুখে বললেন, আমি আপনাদের ছবি তুলি। আমি যথেষ্ট বিরক্ত হয়ে ভদ্রলোকের দিকে তাকালাম। তখন একজন বললেন, উনি বাংলাদেশ শ্রীলঙ্কার হাই কমিশনার। যারা শ্রীলঙ্কায় যাচ্ছেন তাদের হ্যালো বলতে এসেছেন। আমার বিস্ময়ের সীমা রইল না। এক জীবনে নানান দেশ গিয়েছি, কোনো দেশে হাই কমিশনার বা অ্যাম্বাসেডার এয়ারপোর্টে হ্যালো বলতে আসেননি। ঘটনা কি? সেহেরি বলল, বাংলাদেশ শ্রীলঙ্কার সরাসরি বিমান চলাচল আজই প্রথম শুরু, তো এই কারণে হাই কমিশনার এসেছেন। নাজমা ভাবি যে কোনো ঘটনা নেগেটিভভাবে দেখার অলৌকিক ক্ষমতা নিয়ে পৃথিবীতে এসেছেন। তিনি মহা বিরক্ত হয়ে বললেন, প্রথম বিমান চলাচল শুরু হয়েছে, তার জন্য হাই কমিশনার আসা দরকার কি? এগুলো আবার কি ঢং? ছবি তুলতে সময় নষ্ট, তার কারণেই তো বিমান ছাড়তে দেরি হচ্ছে। বাংলাদেশ শ্রীলঙ্কার সরাসরি বিমান যাত্রার প্রথম ফ্লাইটে যাত্রী আমরা। এই তথ্য আমার জানা ছিল না। শ্রীলঙ্কা ভ্রমণের আইডিয়া শাওনের, সব ব্যবস্থা সে করেছে, আমাকে কিছু জানায়নি, আমি জানতেও চাইনি। আমার কাছে এই মুহূর্তে শ্রীলঙ্কা ভ্রমণ বিভীষিকার মতো। পুত্র নিনিতের বয়স 3 মাস। আমি অতীত অভিজ্ঞতা থেকে জানি, বিদেশের মাটিতে পা দেওয়া মাত্র এই ছেলে তার মাকে চিনবে না। সে সারাক্ষণ বানরের বাচ্চার মতো আমার ঘাড়ে ঝুলে থাকবে। ফিডারে করে তাকে দুধ খাওয়ানো থেকে শুরু করে ডায়াপার বদলানোর সর্বদায়িত্ব আমার। একই ব্যাপার নিশাতের বেলাও ঘটেছে। সারাক্ষণ বাবা বাবা।
বাবাটা অবশ্যই মধুর, কিন্তু বিদেশের মাটিতে না। আমরা মিহিন লঙ্কা বিমানে উঠেছি। সেহরি এবং তার স্ত্রী বসেছেন আমাদের পেছনে। নাজমা ভাবি মেদভুরি কি করে গ্রুপের সদস্য, সিটে অনেক কষ্টে শরীর আটিয়েছেন, এখন বেল্ট বাঁধতে পারছেন না। তার বিরক্তি হঠাৎ তুঙ্গে উঠেছে। তিনি তার স্বামীকে ধমকাচ্ছেন, সিট বাঁকা হয়ে বসেছ কেন, সোজা হয়ে বসো, পালা যাচ্ছ কেন, তুমি কি পুলা পান? ওইদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছো কেন? সাদা চামড়ার মেয়ে আগে দেখো নাই? জীবনে প্রথম দেখেছ? 3 ঘন্টা বিমান ভ্রমণে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটল না। শুধু একজন বিমানবালা নাজমা ভাবির কাছে ধমক খেয়ে হক চুকিয়ে গেল। বেচারা এসেছিল সেহেরিকে জিজ্ঞাসা করতে লাঞ্চে 2টা চয়েস আছে, নাসিঙ্গোরাম এবং জিরা রাইস। সে কোনটা নিবে? নাজমা ভাবি শ্রীলঙ্কান বিমানবালাকে খাস বাংলায় বললেন, তারে জিজ্ঞেস করেন কেন? সে কি কিছু জানে? তারে যা দিবেন গপ গপায় খাবে। তার যে ডায়াবেটিক্স, এটা খাওয়ার সময় মনে থাকে না। শ্রীলঙ্কার এই বিমানবালা খাঁটি বাংলা বোঝার কোনো কারণই নেই। ইউনিভার্সাল বডি ল্যাঙ্গুয়েজের কারণেই মনে হয় সে বুঝল। 2 ধরনের খাবার এনে নাজমা ভাবির সামনে ধরল। ভাবি ভ্রু কুচকে বলল, এইগুলা কি? আমাদের দেশে কোনো ফকিরের পোলাও তো এগুলো খাবে না। বন্দর নাইকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে দেখি আমাকে রিসিভ করার জন্য শ্রীলঙ্কায় বাংলাদেশ মিশনের কনসুলার অফিসার মীর আকরাম এসেছেন। তার হাতে সুন্দর গিফট র্যাপে মোড়া উপহার। আমার লজ্জায় সীমা রইল না। অ্যাম্বাসির লোকজনের গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকা উচিত। একজন লেখককে রিসিভ করতে এয়ারপোর্টে এসে সময় নষ্ট করা উচিত না। আমি হাসি মুখে, নকল হাসি, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম যে হাসি হেসে ছবি তুলেন, আকরাম সাহেবের হাত থেকে উপহার নিলাম। ছবি উঠল। আমি এবং শাওন আবার হাসি মুখে একই গিফট নিলাম। আবারও ছবি উঠল। পুত্র নিষাদকে মাঝখানে রেখে 3য়বারের মতো গিফট নেওয়া হলো। নকল হাসির বাজার বসে গেল। গিফট হাতে নিয়ে আমি হতভম্ব। সেখানে লেখা, হুমায়ুন স্যার এবং শাওন ভাবি বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা। পৃথিবীর বেশিরভাগ স্বামীর মতো আজকের দিনটি আমার মনে নেই। এতক্ষণে 2 2 4 হলো। শাওন কেন এই দিনেই শ্রীলঙ্কা যাওয়ার ব্যবস্থা করলো? কেন আমাকে ভ্রমণ সংক্রান্ত কিছুই জানায়নি? কেন আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেয়নি? সব পরিষ্কার। শ্রীলঙ্কার প্রমোদ ভ্রমণ বিবাহবার্ষিকীতে আমাকে দেওয়া শাওনের উপহার। এখন আমার উচিত তার দিকে প্রেমপূর্ণ নয়নে তাকানো। তা পারছি না, কারণ কনিষ্ঠ পুত্র শ্রীলঙ্কার বাদরের মতোই আমার গলায় ঝুলে তার স্বরে চিৎকার শুরু করেছে। তার ডায়াপারে ফাঁক দিয়ে হলুদ রঙের সিরাপের মতো কি যেন নামছে। তার বড় ভাই কিছুক্ষণ পরপর আমার শার্টে হ্যাচকা টান দিয়ে বলছে, বাবা আমি এখন কি খাবো? পাঠক পাঠিকারা নিশ্চয়ই কৌতূহল বোধ করছেন গিফট র্যাপে মোড়া উপহারটা কি জানার জন্য। তাদের কৌতূহল মিটাচ্ছি। উপহার হলো একটা ফটো ফ্রেম। ফটো ফ্রেমের বিশেষত্ব হচ্ছে ফ্রেম বানানো এলাচি খোসা দিয়ে। গরম মশলার দেশে সব কিছুতে গরম মশলা থাকবে, এটাই তো স্বাভাবিক। আকরাম সাহেব আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করে রেখেছেন। $450 চুক্তি, 7 দিন গাড়ি থাকবে আমাদের সঙ্গে। 9 সিটের বিশাল গাড়ি। গাড়ির চালক সুদর্শন যুবা পুরুষ, নাম দিগায়ু। আমি চালককে বললাম, তোমার নামে অর্থ কি দীর্ঘজীবন? চালক অবাক হয়ে বলল, হ্যাঁ, তুমি কিভাবে জানলে? দীর্ঘায়ু থেকে দিগায়ু, এটি আর ব্যাখ্যা করলাম না। আমার নজর সেহেরির দিকে। সে চোখের ইশারায় আমাকে কি যেন বলতে চাচ্ছে। মেয়েদের চোখের ভাষা সহজেই পড়া যায়, পুরুষদেরটা পড়া যায় না। এক পর্যায়ে সেহেরির চোখের ভাষা বুঝতে পারলাম। সে তার স্ত্রীর পাশে বসতে চাচ্ছে না, আলাদা বসতে চাচ্ছে। আমি বললাম, সেহেরি তুমি ড্রাইভারের পাশে বসো। নাজমা ভাবি বললেন, এটা কেমন কথা? স্বামী স্ত্রী বসবে পাশাপাশি, এটাই নিয়ম। আমি বললাম, প্রবাসী নিয়ম নাস্তি, এর অর্থ বিদেশে কোনো নিয়ম নেই। নাজমা ভাবি বললেন, আপনারা তো স্বামী স্ত্রী ঠিকই পাশাপাশি বসেছেন। আমি বললাম, আমাদের দুজনের মাঝখানে ডাবল হাইফেনের মতো 2 পুত্র। নাজমা ভাবি মুখ ভোতা করে পরিস্থিতি মেনে নিলেন। আমাদের টিম লিডার শাওনের নির্দেশে গাড়ি চলতে শুরু করলো। আমরা যাচ্ছি ডাম্বুলা। সেখানে কোনো হোটেলে উঠবো, দর্শনীয় কি দেখব, কিছুই জানি না। টিম লিডার জানেন এটাই যথেষ্ট। শাওন বলল,
ডাম্বুলা যেতে আমাদের লাগবে মাত্র 2.5 ঘন্টা। আমরা উঠব পৃথিবীর সবচেয়ে সুন্দর হোটেলগুলির একটিতে। হোটেলটা ডিজাইন করা করেছেন পৃথিবীর সেরা আর্কিটেক্টদের একজন, তার নাম জেফ্রি বাওয়া। হোটেলের নাম হেরিটেজ কান্ডালামা। প্রায় বছরই এটি পৃথিবীর সেরা পরিবেশ বান্ধব হোটেল হিসেবে ইউনেস্কো পুরস্কার পায়। কি মনে করে আমি দিগায়কে জিজ্ঞাসা করলাম, ডাম্বুলা যেতে আমাদের কতক্ষণ লাগবে? সে বলল, 7 থেকে 8 ঘন্টা। আমি টিম লিডার দিকে তাকালাম। টিম লিডার বললেন, আমি সব তথ্য পেয়েছি ইন্টারনেটে, এক্ষুনি তোমাকে দেখাচ্ছি। সে তার আইফোন নিয়ে টেপাটেপি করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তার মুখ পাংশুবর্ণ হয়ে গেল। সে জানালো তার আইফোন কাজ করছে না। আমি দিগায়কে বললাম, আমরা দীর্ঘ ভ্রমণে রওনা হয়েছি, ধরো কোনো কারণে গাড়ি নষ্ট হয়ে গেল, তখন আমরা কি করব? দিগায় বলল, আমি কোম্পানিকে টেলিফোন করে দিলেই অন্য গাড়ি নিয়ে চলে আসবে। তবে ছোট্ট সমস্যা হয়েছে। কি সমস্যা? হাত থেকে পড়ে আমার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে। আমি বললাম, চমৎকার, ধরা যাক কয়েকটা ইঁদুর এবার। দিগায় বলল, কি বললে বুঝলাম না। আমি বললাম, বাংলা ভাষায় আনন্দ প্রকাশ করলাম। ততক্ষণে আনন্দের বদলে আতঙ্ক আমাকে গ্রাস করেছে। কিছুক্ষণের মধ্যেই সবার ক্ষুধা পাবে। সঙ্গে শ্রীলঙ্কার কোনো টাকা নেই, এয়ারপোর্টে ডলার ভাঙানো হয়নি, কারণ টিম লিডার নির্দেশ পাওয়া যায়নি। আমি দিগায়কে বললাম, পথে আমাদের কিছু খেতে হবে। এমন কোনো রেস্টুরেন্ট কি পাওয়া যাবে যেখানে ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়? আমার সঙ্গে ক্রেডিট কার্ড আছে, ডলার আছে। দিগায় বলল, সম্ভাবনা ক্ষীণ, তবে চেষ্টা করে দেখব। প্রতি 8 ঘন্টা পর পর দিগাও একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামাচ্ছে, খোঁজ নেওয়ার জন্য ছুটে যাচ্ছে এবং মুখ শুকনো করে ফিরে আসছে। আমি প্রমাদ গুনলাম। অন্ধকার রাস্তা, স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই, রাস্তাও ভালো না। বাংলাদেশের মফস্বল শহরের রাস্তার মতো খানাখন্দে ভরা। আমরা ঝাঁকুনি খেতে খেতে এগুচ্ছি। ঝাঁকুনির পার্শ্ব প্রতিক্রিয়া ভালো, নিনিট ঘুমাচ্ছে। শিশুরা বিচিত্র কারণে ঝাঁকুনি পছন্দ করে। সেহেরি বলল, আমার ডায়াবেটিস, কিছু না খেলে তো আমি মারা যাব। আমি বললাম, নিনিতে দুধ আছে, ফিডারে করে বানিয়ে দিই, খাও। সেহেরি হতাশ চোখে আমার দিকে তাকিয়ে মৌনভাব ধরল। নাজমা ভাবি বললেন, হুমায়ুন ভাই, কিছু ভুল বলে নাই তো, তুমি রোগী মানুষ, তোমার খাওয়া দরকার, দুধ তোমার জন্য উপকারী, বাচ্চাদের দুধে ফ্যাটও থাকে কম। সেহেরি ক্ষিপ্ত গলায় বলল, আমি ফিডারে করে দুধ খাবো? নাজমা ভাই বললেন, তোমার জন্য এখন গ্লাস পাবো কই? হুমায়ুন ভাই জ্ঞানী মানুষ, তিনি না ভেবে চিন্তে কিছু বলেন না। সেহেরি বলল, চুপ করো তো। নাজমা ভাবি বললেন, চুপ করবো কেন? চুপ করার কি আছে? আগে তো জীবন রক্ষা করবে, তারপর অন্য কিছু। তোমাকে ফিডারে দুধ খেতে হবে, আমরাই তো, কেউ তোর ঘটনা দেখছে না। প্রিয় পাঠক, সেহেরি ফিডারে দুধ খেয়েছি কি না খাইনি তা পরিষ্কার করছি না, সব তথ্য প্রকাশ করতে নেই। তবে আমাদের রবীন্দ্রনাথ বলে গেছেন, গোপন কথাটি রবে না গোপনে। গভীর রাতে আমরা জেফ্রি বাওয়ার ডিজাইন করা হোটেলে ঢুকতে শুরু করলাম। মনে হলো সুড়ঙ্গের ভেতর দিয়ে যাচ্ছি। একসময় গাড়ি থামলো। পাথরের প্রকাণ্ড পাহাড়ের ফাঁকে ফাঁকে হোটেল, কেমন যেন ভৌতিক দেখাচ্ছে। 5 স্টার হোটেলের লবি হয় আলো ঝলমল, দেখা মতো চোখ ধাঁধিয়ে যায়। এখানে লবি বলে কিছু নেই। টেবিলের কোণে 2টি লুঙ্গি পরা মেয়ে বসে আছে, তাদের সামনে টিমটিম করে আলো জ্বলছে, আধো আলো এবং অন্ধকার, সব মিলিয়ে অতি রহস্যময় পরিবেশ। নাজমা ভাবি কাঁদো কাঁদো গলায় বললেন, হুমায়ুন ভাই, এ কোন জঙ্গলে এনে আপনি তুললেন? তার কথা শেষ হওয়ার আগেই ফল পাড়ার মতো গাছ থেকে 2টা বাদর পড়ল। নাজমা ভাবি চেঁচিয়ে উঠলেন, এগুলা কি, এগুলা কি? পুত্র নিষাদ বলল, এগুলির নাম মাংকি। মাংকি 2টা নিষাদের সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের মধ্যেই নিষাদের হাতের চকলেটের প্যাকেট কেড়ে নিয়ে গাছে উঠে পড়ল। ভয়ে হোক কিংবা প্রেমবশতই হোক, নাজমা ভাবি সেহেরিকে জড়িয়ে ধরে আছেন। দৃশ্যটা দেখতে ভালো লাগছে। অতি দ্রুত আমরা রুমের চাবি পেয়ে গেলাম। রিসেপশনিস্ট মেয়েটি বলল, তোমাদের রুমের একদিকটা পুরোটাই কাচের, স্লাইডিং ডোর। রাতে ঘুমোবার আগে অবশ্যই স্লাইডিং ডোর লক করবে, নয়তো বাদর ঘরে ঢুকে জিনিসপত্র নিয়ে যাবে।
নাজমা ভাবি হেঁচকি তোলার মতো শব্দ করে বললেন, হুমায়ুন ভাই, আপনি কোথায় এনে তুলেছেন? রাতে বান্দর ঢুকে তো আমাকে খেয়ে ফেলবে। সেহরির ঠোঁটের ফাঁকে ক্ষীণ হাসি। বাদর তার স্ত্রীকে খেয়ে ফেলছে, এই দৃশ্য কল্পনায় দেখে তার হয়তো ভালো লাগছে। ক্লান্ত, পরিশ্রান্ত, বিধ্বস্ত অবস্থায় রুমে ঢুকলাম। শাওন বলল, হোটেল পছন্দ হয়েছে? আমি বললাম, ভোর হোক, তারপর বলবো। রুমের সামনে বিশাল বারান্দায় 7-8টা বাদর এসে বসে আছে। গভীর আগ্রহে তার নতুন অতিথিদের দেখছে। একটিকে দেখলাম দুপায়ে ভর দিয়ে মানুষের মতো দাঁড়িয়ে আছে। নিশা তার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল, ডোন্ট টাচ মি। সে কিছুদিন হলো স্কুলে যাচ্ছে, তার ইংরেজি স্কুল থেকে শেখা। পাশের রুমে সেহেরি এবং নাজমা ভাবি। নাজমা ভাবির কঠিন গলা শোনা যাচ্ছে, সেহেরির গলা পাওয়া যাচ্ছে না। ঝগড়া হচ্ছে একতরফা। আজ আমাদের বিবাহ বার্ষিকীর রাত, রাতটাকে স্মরণে করে রাখার জন্য কিছু একটা করা দরকার। আমি শাওনের দিকে তাকিয়ে বললাম, একটা গান করো তো। শাওন বলল, এই অবস্থায়? আমি বললাম, হ্যাঁ। নিশাত বলল, মা গান করবে না, আমি করব। বলেই সে গান ধরল। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকে জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। শাফিন আহমেদের গাওয়া এই গানটা নিশাত পুরোটা গাইতে পারে। নিশাত গান করছে, তার মার চোখ ছলছল করছে। আহারে, কি সুন্দর দৃশ্য। ভোর হয়েছে। আমি চায়ের কাপ হাতে বারান্দায় বসে আছি। আমার সামনে বিশাল কান্ডালাম লেক, আকাশ ঘন নীল। সে নীল গায়ে মেখে কান্ডালামার হ্রদ হয়েছে নীল। কি আনন্দময় অপূর্ব দৃশ্য। আমি মনে মনে বললাম, আজ আমি কোথাও যাব না। মধ্যবিত্তে বিদেশ ভ্রমণ হলো চরকিবাজি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি, দর্শনীয় যা আছে সব দেখে ফেলতে হবে, কোনো কিছু যেন বাদ না পড়ে। এত টাকা পয়সা খরচ করে এসে বিশ্রামের সময় নষ্ট করা কেন? ইউরোপ আমেরিকার ট্যুরিস্টদের দেখিয়ে ভ্রমণের সঙ্গে তারা যুক্ত করে বিশ্রাম। রোদে শুয়ে থেকে বই পড়ে, বই পড়ার ফাঁকে ফাঁকে ঘুম, ঠান্ডা বিয়ারের গ্লাসে চুমুক। আমি সারাদিন আমার ঘরের বারান্দায় বসে কাটাবো, এই দুঃসংবাদ শুনে নাজমা ভাবির মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি হতাশ গলায় বললেন, আপনি তো সারাদিন নুহাস পড়ে বাংলোর বারান্দাতে বসে বসে সময় কাটান। এত টাকা পয়সা খরচ করে এখানে তাহলে এসেছেন কেন? অকাট্য যুক্তি, কিন্তু লেখক শ্রেণীর যুক্তির বাইরে থাকতে পছন্দ করেন। আমি হ্রদের দিকে তাকিয়ে বারান্দায় বসে রইলাম। আমার সামনে কাগজ কলম। দেশের বাইরে আমি কখনো লেখালেখি করি না। এই তথ্য জানার পরেও আমি যেখানে গিয়েছি, শাওন কাগজ কলম নিয়ে গেছে, আমার সামনে রেখেছে। শাওনকে খুশি করার জন্যে কবিতা কয়েকটি চরণ লেখার ব্যর্থ চেষ্টা করলাম। আজ দুপুরে হৃদয়ের নিমন্ত্রণ, অতিথি আমরা কজন, পুত্র নিষাদ এবং শাওন, শাওনের লেখক স্বামী। এরপর আর মিলাতে পারছি না। গদ্য লেখক হওয়ার অনেক সুবিধা, মিলানোর চিন্তা নেই। কবিতাটা হয়তো আরো কয়েক লাইন লিখতে পারতাম। তার আগেই দুর্ঘটনা ঘটল। বাদর এসে টেবিল থেকে চশমা নিয়ে পালিয়ে গেল। চশমা ছাড়া আমি কাছে জিনিস দেখতে পাই, দূরের কিছুই দেখি না। এখন উপায় কি হবে? আমার হাহাকার ধ্বনি শুনে শাওন বারান্দায় এসে আমাকে আশ্বস্ত করলো, সে আমার আরো 2টি চশমা নিয়ে এসেছে। এখন অতি বিস্ময়কর একটি ঘটনা বলি। রাতে ঘুমোতে যাওয়ার আগে বারান্দায় গিয়েছি সে সিগারেট খেতে। অবাক হয়ে দেখি টেবিলে আমার চশমা। যে বাদর চশমা নিয়ে গিয়েছিল সে ফেরত দিয়ে গেছে। পুনশ্চ কান্ডালামা হোটেলে এক ভোরবেলা নাস্তা খাচ্ছি। বেয়ারা যখন শুনল আমরা বাংলাদেশ থেকে এসেছি, তখন আনন্দে তার 32 দাঁত বের হয়ে গেল। তার আনন্দের কারণ বুঝতে না পেরে আমি জানতে চাইলাম, বাংলাদেশে শুনে এত খুশি কেন? সে বলল, তোমরা খুব ভালো মারামারি করতে পারো। আমি আকাশ থেকে পড়লাম। তার কাছে শুনলাম এই হোটেলে বাংলাদেশ ক্রিকেট টিম এবং ইন্ডিয়ান ক্রিকেট টিম ছিল, তাদের মধ্যে মারামারি লেগে গেল। বাংলাদেশ জিতল। 2 দলের মারামারি থামিয়েছিলেন ক্রিকেটার জাভেদ ওমর। যেভাবেই হোক দেশ পরিচিতি পাচ্ছে, এটা খারাপ কি? যীশুখ্রিস্টের জন্মের 1600 বছর আগে শ্রীলঙ্কার নিপৃতি ছিলেন রাজা কাশ্যপ। কাশ্যপ ছিলেন মহাভীতুদের একজন। সর্বক্ষণ আতঙ্কে থাকেন কখন জলদস্যুরা আক্রমণ করে, কখনো বা ভারত থেকে সৈন্যবাহিনী এসে তার দেশ দখল করে। তার আসল ভয় সৎ ভাই ম্যাগলোনাকে।
সে ঘোট পাকাচ্ছে কাশ্যপের রাজত্ব দখলে। প্রজারা আবার ম্যাগলোনার অনুগত, কারণ মহারাজা কাশ্যপ রক্ষিতার গর্ভে জন্মেছেন। অন্যদিকে তার সৎ ভাইয়ের গায়ে আছে রাজরক্ত। প্রজারা রাজরক্তের ভক্ত হয়ে থাকে। একজন ভীতু মহারাজা কি করেন? বিশাল সৈন্যবাহিনী হাতের কাছে মজুত রাখেন। কাশ্যপও তাই করেছেন। তার বিশাল সৈন্যবাহিনী, সবাই হাতিতে চড়ে, যুদ্ধে পারদর্শী। শ্রীলঙ্কা হাতির দেশ। রাজা কাশ্যপের আছে 10,000 হাতির বিশাল বাহিনী। একজন ভীতু রাজা তার প্রাসাদ এমন এক জায়গায় নির্মাণ করেন যেখানে প্রবেশ করা দুঃসাধ্য ব্যাপার। রাজা কাশ্যপ তাই করেছেন। 600 ফুট উঁচু এক পাথর কেটে দুর্ভেদ্য প্রাসাদ বানিয়েছেন। প্রাসাদ অনেকটা মৌচাকের চাকের মতো। এই পাথর সিগিরিয়ার রক নামে ভুবন বিখ্যাত। সিগিরিয়ার রকের আরেক নাম লায়ন রক। পাথরের এই দুর্গের প্রবেশপথটি একটি বিশাল সিংহমূর্তির মতো। সিংহমূর্তির অনেকখানি এখনো টিকে আছে। ভীতু রাজারা লুকিয়ে থাকতে পছন্দ করেন। সেই কারণেই কাশ্যপের বেশিরভাগ সময় কাটে দুর্ভেদ্য পাথরের প্রাসাদে। সেখানে আমোদ প্রমোদের সব ব্যবস্থা আছে। তার রক্ষিতার সংখ্যা 500-এরও বেশি। তার রক্ষিতা হিসেবে আফ্রিকার মোটা ঠোঁট, কোকড়ানো চুলের মেয়ে যেমন আছে, চাপা নাক, চোরাচক্ষুর চৈনিক তরুণীও আছে। তার নির্দেশে এই 500 তরুণীর নগ্ন এবং অর্ধনগ্ন চিত্র আঁকা হয়েছে পাহাড়ের গুহায়। এইসব দেয়াল চিত্রের সামনেই গ্রানাইট পাথরের দেয়াল। গ্রানাইট পাথর ঘষে এমন চকচকে করা হয়েছে যে সেটা হয়ে দাঁড়িয়েছে আয়না। এই আয়নায় দেয়াল চিত্রে আঁকা রক্ষিতাদের ছবি প্রতিফলিত হয়। রাজা কাশ্যপ প্রতি বিকেলে আয়নায় রক্ষিতাদের ছবি দেখে ঠিক করেন আজ রাত কার সাথে কাটাবেন। পাথরের সুউচ্চ প্রাসাদে কাশ্যপ সুইমিং পুলের ব্যবস্থা করেছেন, আজও টিকে আছে। সখীদের নিয়ে আনন্দ স্নানের আয়োজন। ব্রিটিশ এক ইতিহাসবিদ ভিন্ন কথা বলছেন। তার মতে তরুণীরা সবাই একদিকে যাচ্ছে, কারো কারো হাতে ফুল। তারা যেদিকে যাচ্ছে সেদিকে বৌদ্ধবিহার পিদুরগালা, সিগিরিয়া থেকে 1 মাইল দূরে। কাজেই তরুণীরা যাচ্ছে বৌদ্ধবিহারে গৌতম বুদ্ধের মূর্তির কাছে। ইতিহাসবিদরা মাঝে মাঝে ইতিহাস লিখতে হাস্যকর যুক্তি ব্যবহার করেন যে গৌতম বুদ্ধ নারীদের সাধনার বিঘ্ন ঘোষণা করেছেন। তার কাছে তরুণীরা যাবে নগ্ন অবস্থায়। শুধু নগ্ন নারীরা যাবে, পুরুষ যাবে না। কোনো পুরুষের ছবি দেয়াল চিত্রে নেই। কাশ্যপের দিন আনন্দেই কাটছিল। হঠাৎ খবর পাওয়া গেল সৎ ভাই হস্তি বাহিনী নিয়ে আক্রমণের জন্য আসছে। কাশ্যপ তার বিশাল সৈন্য নিয়ে অগ্রসর হলেন। তখনকার রীতি অনুযায়ী যুদ্ধ পরিচালক হিসেবে হাতির পিঠে রাজা কাশ্যপ আছেন সবার সামনে। তাকে অনুসরণ করছে তার বাহিনী। এমন সময় দুর্ঘটনা ঘটল। কাশ্যপের হাতি হঠাৎ দাঁড়িয়ে পড়ল, কিছুক্ষণ স্থির থেকে পেছনে ফিরল। কাশ্যপের সেনাপতিরা ভাবল রাজা যুদ্ধ না করে পালাতে যাচ্ছেন। তারা রাজাকে ফেলে নিমিষের মধ্যে উধাও হয়ে গেল। কাশ্যপ অবাক হয়ে দেখলেন যুদ্ধক্ষেত্রে তিনি একা। ভাইয়ের হাতে হওয়ার পর চেয়ে তিনি মৃত্যুকে শ্রেয় মনে করলেন। কোমর থেকে ধারালো ছোরা নিয়ে নিজের গলায় বসিয়ে দিলেন। কাশ্যপের সেই পাথরের প্রাসাদ আজও দাঁড়িয়ে আছে পৃথিবীর অতি বিস্ময়কর স্থান হিসেবে। এই মুহূর্তে আমি আমার সফর সঙ্গীদের নিয়ে সিগিরিয়ার রক নামে খ্যাত কাশ্যপের প্রাসাদের দরজার কাছে দাঁড়িয়ে আছি। যেসব পর্যটক দেয়ালচিত্র দেখবে তাদের 400 ফুট উপরে উঠতে হবে। আমি বললাম, অসম্ভব ব্যাপার। সিগারেট ফুঁকে ফুঁকে ফুসফুস করেছি দুর্বল। বাইপাস অপারেশনে হার্টের অবস্থা নাজুক। নগ্নবক্ষা তরুণীদের ছবি দেখতে গিয়ে অপঘাতে মরার কোনো মানে হয় না। আমি শাওনকে জানালাম, আমার পক্ষে উপরে ওঠার প্রশ্নই ওঠে না। সেহেরি আমার চেয়ে 1 কাঠি উপরে। সে উপরে উঠবে কি উঠবে না তা না বলে স্ত্রীকে রেখে উল্টা দিকে হাঁটা শুরু করলো। নাজমা ভাবি চেঁচাচ্ছেন, এই তুমি কাউকে কিছু না বলে যাচ্ছ কোথায়? তোমার কি ভিমরতি হয়েছে? সেহেরি ফিরেও তাকালো না। স্ত্রীকে উপেক্ষা করার তার অসীম সাহস দেখে আমি মুগ্ধ। নাজমা ভাবি বললেন, হুমায়ুন ভাই, আপনি একটা বুদ্ধি দেন দেখি, আমি কি করব? ডলার খরচ করে একটা জিনিস না দেখে চলে যাব? এটা কি ঠিক হবে? আমি বললাম, অবশ্যই ঠিক হবে না। আপনি উপরে উঠবেন, গাইডরা ঠেলে ঠুলে আপনাকে তুলে ফেলবে। পরপুরুষ গায়ে হাত দিবে, এটা কেমন কথা? তাহলে নিজেই সাবধানে সিঁড়ি বেয়ে উঠতে থাকুন। শাওন যাচ্ছে,
সে আপনাকে সাহায্য করবে। নাজমা ভাবি রওনা হলেন। আমি দুই পুত্র নিয়ে বিশাল এক পাথরের উপর বসে আছি। জায়গাটা সমভূমি থেকে অনেক উঁচু। দুজনকে নিয়ে সরু সিঁড়ি বেয়ে নেমে বাসের কাছে যাওয়া সম্ভব না। চারপাশে প্রাকৃতিক দৃশ্য অপরূপ। দৃশ্যে মন দিতে পারছি না। বারবার একটা সাইনবোর্ডে দৃষ্টি আটকে যাচ্ছে। সেখানে ইংরেজিতে লেখা সাবধান বাণী। ভয়ঙ্কর ভীমরুলের চাকা প্রধান এলাকা, শব্দ করে তাদের বিরক্ত করবেন না, প্রাণ সংহার হতে পারে। ভীমরুলদের দৃষ্টি আকর্ষণের জন্যই হয়তোবা নিষাদ গলা উঁচিয়ে কাঁদতে লাগলো। মার কাছে যাব, মার কাছে যাব। তার বিকট কান্নায় কনিষ্ঠজনের বিন্ধাভঙ্গ হলো। সে ভাইয়ের সঙ্গে তাল মিলিয়ে কাঁদতে লাগলো। দুই ভাইয়ের কান্নায় ভীমরুলদের শান্তি বিনষ্ট হওয়ার কথা। আমি আতঙ্কিত বোধ করছি। বেড়াতে এসে ভীমরুলের হাতে জীবন দেওয়ার অর্থ হয় না। আমার দুরবস্থা দেখে শ্রীলঙ্কার এক যুবক পুরুষ এগিয়ে এলো। জানতে চাইল, বাচ্চা কাঁদছে কেন? ইংরেজিতে প্রশ্ন, শুদ্ধ ইংরেজি। শ্রীলঙ্কায় শিক্ষার হার 100%। আমি বললাম, বড়টি কাঁদছে মার কাছে যাওয়ার জন্য, ছোটটি ভাইয়ের কান্নায় ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে। এরা কখনোই আলাদা কাঁদে না, একসঙ্গে কাঁদে। যুবা পুরুষ বলল, 1000 রুপির বিনিময়ে আমি তোমার পুত্রকে ঘাড়ে করে তার মার কাছে নিয়ে যেতে পারি। শিশুদের কোলে করে দেয়াল চিত্রের কাছে নিয়ে যাওয়াই আমার জীবিকা। নিষাদ অপরিচিত এই মানুষটি কোলে চড়ে মার কাছে যেতে রাজি হলো। কান্না থামালো। বড় ভাই কাঁদছে না, কাজেই ছোটটারও কান্না বন্ধ। আমি যুবককে বললাম, তুমি আরেকজনকে খুঁজে বের করো যে ছোটটাকে কোলে নিয়ে উঠবে। আমার কাছে বেবি ক্যারিয়ার আছে, বাচ্চাকে সেখানে বসিয়ে পিঠে বেঁধে নিলেই হবে। আমি কল্পনায় দেখছি দুই ভাই মার কাছে উপস্থিত। মা তাদের দেখে বিস্ময়ে খাবি খাচ্ছে। দেয়ালচিত্র তার কাছে তুচ্ছ হয়ে গেছে। পরিচিত নন্দের বিস্মিত করতে আমার সময় সময় ভালো লাগে। বিস্মিত করার পরিকল্পনা কাজে লাগলো না। শেষ মুহূর্তে নিষাদ বলল, সে তার বাবাকে ছাড়া যাবে না। কেউ আমাকে কোলে করে সিঁড়ি বাইছে, এই দৃশ্য কল্পনা করে শিউরে উঠলাম। দুই ভাই কাঁদুক, কি আর করা। সরু পিচ্ছিল সিঁড়ি বেয়ে 450 ফুট ওঠার রোমাঞ্চকর বর্ণনা শাওনের কাছে শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, এত কাছে এসেও দেখা হলো না। বয়স এবং স্বাস্থ্য বাদ সাধল। আনন্দ ভ্রমণে 3টি জিনিস লাগে, অর্থ, বয়স, স্বাস্থ্য। ভ্রমণে বের হওয়ার মতো অর্থবান হতে সাধারণ বাঙালি ছেলের অনেক সময় লাগে। অর্থ জোগাড়ের সামর্থ্য হতে হতে তার বয়স হয়ে যায়, স্বাস্থ্য ভেঙে পড়ে। শাওনের কাছ থেকে নাজমা ভাবি ভয়াবহ অভিজ্ঞতা শুনলাম। বেচারে 150 ফুট পর্যন্ত নিজে নিজে উঠলেন, তারপর হাঁপাতে হাঁপাতে বললেন, আমার পক্ষে আর ওঠা সম্ভব না, আমি নেমে যাব। বললেই নামা যায় না, নামার সিঁড়ি ভিন্ন। তাৎক্ষণিকভাবে তারা দুজন গাইড জোগাড় করা হলো। একজন তাকে সামনে থেকে টানছে, আরেকজন পেছন থেকে ঠেলছে। 450 ফুট ওঠার পর তিনি হতাশ গলায় বললেন, ন্যাংটা মেয়েদের ছবি দেখার জন্য এত কষ্ট করেছি। বলেই তিনি মাথা ঘুরে পড়ে গেলেন। তাকে নামিয়ে আনতে 3 জন গাইড লাগলো। তারা কাঁধে করে উনাকে নামিয়ে ফেললো। গাইডদের কর্মক্ষমতা অসাধারণ। 500 রক্ষিতার ছবি থেকে মাত্র 18টি টিকে আছে। বাকি ছবি ধ্বংস করেছেন বৌদ্ধ ভিক্ষুরা। পরাজিত কাশ্যপের বিজয়ী ভ্রাতা সিগিরিয়ার রক বৌদ্ধ ভিক্ষুদের উপহার হিসেবে দান করেন। তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। গৌতম বুদ্ধের বাণী তাকে খুব প্রভাবিত করেছে তা মনে হয় না। তিনি কাশ্যপের প্রতিটি কর্মচারী, তার আত্মীয় স্বজন সবাইকে হত্যা করেন। এই হতভাগ্যের দলে কাশ্যপের স্ত্রীকোনারাও ছিল। সর্বমোট সংখ্যা 1000। বৌদ্ধ ভিক্ষুরা কাশ্যপের সাধের প্রাসাদে বাস করতে আসেন। তারা সেখানকার নির্জনতায় উপাসনার ফাঁকে ফাঁকে দেয়ালচিত্র ধ্বংস করতে থাকেন। বৌদ্ধ ধর্মে নারীরা সাধনার বাধা। সেখানে নগ্ন নারী মূর্তির ছবির সামনে উপাসনা অর্থহীন হবে। একই ঘটনা রোমের সিস্টিন চ্যাপেলে ঘটেছিল। গির্জার দেয়ালচিত্র এঁকেছিলেন পৃথিবীর মহান শিল্পীদের একজন, মাইকেল অ্যাঞ্জেলো। সেখানে নগ্ন নারীর ছবি। পোপের নির্দেশে সব নগ্ন নারীকে কাপড় পরিয়ে দেওয়া হয়। অনেক বছর পরে কাপড়ের রং সরিয়ে অপূর্ব নারী মূর্তি বের করা হয়। সিগিরিয়া রকের ফ্রেস্কো আমি দেখতে পাইনি, সিস্টিন চ্যাপেলের বিখ্যাত ফ্রেস্কো দেখেছি। এখন রাজা কাশ্যপ বিষয়ে কিছু বলি। তার বাবা ছিলেন
অনুরাধাপুরের নিভৃতি, নাম ধাতু সেন। তিনি শুধু যে ধর্মাবলম্বী ছিলেন তা না, মনে প্রাণে গৌতম বুদ্ধের বাণীতে বিশ্বাসী ছিলেন। প্রজাহিতকর অসংখ্য কাজ তিনি করেছেন। সাধারণ মানুষের হাসপাতাল তো বানিয়েছেনই, পঙ্গুদের জন্য একটা হাসপাতাল বানিয়েছেন। অনুরাধাপুরের মানুষদের জলকষ্ট নিবারণের জন্য তিনি বৃষ্টির পানি ধরে রাখার বিশাল প্রকল্প শেষ করেন। এই পানি সেচ কার্যে ব্যবহার করে অনুরাধাপুর হয়ে উঠল সুজলা সুফলা। ঐতিহাসিক মাহা ওয়ানসা বলেছেন, ধাতু সেনের স্বীকৃতি লিখতে পাতার পর পাতা লাগবে, তারপরেও লিখে শেষ করা যাবে না। তার পুত্র কাশ্যপ পিতাকে বন্দী করে সিংহাসন দখল করলেন। পিতার উপর প্রবল চাপ প্রয়োগ করলেন তার লুকানো সম্পত্তির জন্য। একসময় ধাতু সেন বললেন, চলো তোমাকে আমার সম্পত্তি দেখাচ্ছি। তিনি তাকে নিয়ে গেলেন তার তৈরি জলাধারের কাছে। বললেন, ওই দেখো আমার সম্পত্তি। কাশ্যপ পিতাকে বললেন, আমি যেন সারা জীবন আপনার লুকানো সম্পত্তি দেখতে পারেন সে ব্যবস্থা করছি। তিনি লেকের দিকে মুখ ফিরিয়ে পিতাকে জীবন্ত দেয়ালের সঙ্গে প্লাস্টার করে ফেললেন। ধাতু সেন 24 ঘন্টা বেঁচেছিলেন। মুঘল আমলেও এ ধরনের ঘটনা ঘটেছিল। সম্রাট শাহজাহানকে বন্দী করেছেন তার পুত্র আওরঙ্গজেব। শাহজাহানের দিন কাটছে তার নিজের স্ত্রী তাজমহলের দিকে তাকিয়ে। শাহজাহান ভাগ্যবান, তার পুত্র পিতাকে দেয়ালে প্লাস্টার করে ফেলেনি। ভাইয়ের সঙ্গে সম্মুখ যুদ্ধে কাশ্যপের হাতি হঠাৎ কেন পিছু ফিরল, তার ব্যাখ্যা হলো, হাতিরা জলাভূমিতে চোরাবালির অস্তিত্ব বুঝতে পারে। হাতির সামনে চোরাবালি পড়েছিল বলেই সে দিক পরিবর্তন করে। এখানে আমার ছোট প্রশ্ন আছে, হাতি চোরাবালির অস্তিত্ব টের পেয়ে পিছনে ফিরে এই তথ্য কি হাতিটা কাউকে বলে গেছে? সিগিরিয়া রক এক সময় বনে জঙ্গলে ঢাকা পড়ে, লোকচক্ষুর আড়ালে চলে যায়। দুজন ব্রিটিশ পর্যটক 1853 সালে এর অস্তিত্ব খুঁজে পান। এরপর থেকে প্রতি বছর শত শত পর্যটক এখানে আসেন, মুগ্ধ হয়ে দেখেন যীশুখ্রিস্টের জন্মের 1600 বছর আগের অপূর্ব স্থাপত্য। পুনশ্চ দেয়াল চিত্রগুলিতে 3টি রং ব্যবহার করা হয়, লাল, হলুদ এবং সবুজ। একটি মাত্র ছবিতে ব্যাকগ্রাউন্ড হিসেবে কালো ব্যবহার করা হয়েছে, কোনো ছবিতে নীল রং নেই। এটি চিত্র বিশেষজ্ঞদের বিস্মিত করেছে, কারণ অজন্তার গুহা চিত্র একই সময় আঁকা, সেখানে নীল রং ব্যবহার করা হয়েছে। সিগিরিয়া রকে আঁকা ফ্রেস্কো বিষয়ে কিছু কথা। দেয়াল তৈরি হওয়ার পর রং তুলি দিয়ে ফ্রেস্কো আঁকা হয় না। দেয়ালে প্লাস্টারের সময় ছবি তৈরির প্রক্রিয়া শুরু হয়। লাইমস্টোনের আস্তরের সঙ্গেই প্রাকৃতিক রং মেশানো হয়। এই কারণেই ছবিতে যদি কোনো ভুল থাকে, সেই ভুল শুধরানো যায় না। সিগিরিয়া রকের দেয়াল চিত্রে বড় কিছু ভুল এই কারণে থেকে গেছে, যেমন এক তরুণী 2টা হাতের বদলে 3টা হাত। একটা হাত তার বুকের ভেতর থেকে বের হয়েছে। 5টা আঙ্গুলের বদলে কিছু তরুণীর হাতে 2টা আঙ্গুল, একজনের হাতে 6টা আঙ্গুল দৃশ্যমান। দেয়াল চিত্রগুলো একজন শিল্পী এঁকেছেন নাকি অনেকের পরিশ্রমের ফসল, তা জানা যায়নি। শিল্পী হারিয়ে গেছেন, তার শিল্পকর্ম 3500 বছর পরেও মানুষকে মুগ্ধ করছে। সেই সব শিল্পী কত না ভাগ্যবান। ভরা পূর্ণিমা, জোছনার ফিনকি ফুটেছে। জানালা ভেঙে যশোধরার শোবার ঘরে খাটে জোছনা ঢুকে পড়েছে। তরুণী যশোধরা পুত্র রাহুলকে নিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন। পাশেই তার রূপবান তরুণ স্বামী। স্বামী হঠাৎ জেগে উঠলেন। অপূর্ব জোছনা দেখে তার হৃদয় আবেগে মথিত হলো। সর্বরূপের আধার যে ঈশ্বর, তার সন্ধানের জন্য তিনি ব্যাকুল হলেন। স্ত্রী সন্তানকে ফেলে গৃহত্যাগের সংকল্প নিয়ে বিছানায় বসলেন। ঘুমের ঘোরে স্ত্রী যশোধরা তার গায়ে হাত রাখলেন। তিনি সাবধানে সেই হাত ছড়িয়ে রেখে যখন বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে গেলেন, তখন পুত্র অব্যক্ত স্বরে ডেকে উঠল, বাবা। তিনি চমকে উঠলেন, কিন্তু সংকল্পচ্যুত হলেন না, গৃহত্যাগ করলেন না। প্রাচীন সেই ভারতে তখন থালা হাতে অনেক ভিক্ষুক পথে পথে ঘুরত। তারা মুখে খাবার চাইতো না, গৃহস্থের দিকে থালা বাড়িয়ে দিত। যশোধরার স্বামী এই কাজটিই করলেন। থালা হাতে মানুষের দরজা দরজায় ঘুরতে লাগলেন। মানুষটিকে সারা পৃথিবী চিনে, তিনি গৌতম বুদ্ধ। রবীন্দ্রনাথের একটি কবিতায় হুবহু এই ঘটনাটা আছে, কিন্তু তিনি সম্পূর্ণ ভিন্ন অর্থ দাঁড় করিয়েছেন। তার কবিতায় স্বামী যখন স্ত্রীর সন্তানকে ফেলে ঈশ্বরের সন্ধানে গৃহত্যাগ করেছেন, তখন ঈশ্বর আক্ষেপে সুরে বলেছেন,
দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন, হায় আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। আমরা এখন আছি গৌতম বুদ্ধের দেশে। যেখানেই চোখ যায় সেখানে গৌতম বুদ্ধের ধ্যানী মূর্তি। এক একটি 6 তলা 7 তলা দালানের সমান। প্রতিটি পাহাড়ের চূড়ায় মূর্তি, প্রকাণ্ড সব স্তূপা। স্তূপা নির্মিত হয় বুদ্ধের ব্যবহৃত জিনিসপত্র লুকিয়ে রাখার জন্য। ক্যান্ডিতে আছে গৌতম বুদ্ধের পবিত্র দাঁত। নাজমা ভাবি গৌতম বুদ্ধের দাঁত দেখার জন্য অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লেন। তার একটাই কথা, ডলার খরচ করে এসেছি গৌতম বুদ্ধের দাঁত না দেখে ফিরে যাব, এটা কেমন কথা? আমার কথা হচ্ছে, দাঁত শরীরের একটি মৃত অংশ। অন্য একজন মানুষের দাঁতের সঙ্গে এই পবিত্র দাঁতের কোনো পার্থক্য থাকার কথা না। নাজমা ভাবি রাগী গলায় বললেন, এটা কি বললেন? আপনার দাঁত আর ওনার দাঁত একই? আমি সঙ্গে সঙ্গে বললাম, অবশ্যই না। দাঁত থেকে ডিএনএ টেস্টের মাধ্যমে যদি জিন স্ট্রাকচার বের করা যায় তাহলে দেখা যাবে দুজনের জিন গঠন ভিন্ন। চলুন দাঁত দেখতে যাব। আমি রাজি হলাম, কিন্তু আমার মনে খুঁতখুঁতানি দূর হলো না। খুঁতখুঁতানির প্রধান কারণ ভূপর্যটক এবং মহান পণ্ডিত রাহুল সংস্কৃতায়ন। তিনি লঙ্কার কলম্বোর একটি বৌদ্ধবিহারে সম্মানিত শিক্ষক ছিলেন। 18 মাস সেখানে শিক্ষকতা করেছেন। তিনি তার অভিজ্ঞতা আমার জীবন যাত্রা গ্রন্থে লিখে গেছেন। এই গ্রন্থে 2য় খণ্ডে গৌতম বুদ্ধের দাঁত প্রসঙ্গে তিনি লিখেছেন, এই দাঁত বুড়ো আঙ্গুলের মতো মোটা, লম্বায় প্রায় 2 ইঞ্চি। এটা মানুষের দাঁত হতে পারে না। মূল দাঁত পর্তুগিজ দলদস্যুরা পুড়িয়ে ফেলে, তার নকল একটি দাঁত দান করে। আমরা গৌতম বুদ্ধের দাঁত দেখতে যাচ্ছি এই খবরে পুত্র নিষাদ অত্যন্ত উল্লসিত হলো। তার উল্লাসের কারণ ধরতে পারলাম না। গৌতম বুদ্ধের বিশাল বিশাল মূর্তি দেখে সে এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে কিনা কে জানে। আমি তাকে বললাম, বাবা তুমি গৌতম বুদ্ধের দাঁত দেখতে চাচ্ছ কেন? নিষাদ বলল, সে তার ভাই নিনিতের জন্য সেখান থেকে দাঁত কিনে ভাইয়ের মুখে লাগিয়ে দিবে। দাঁতের অভাবে তার ভাই চকলেট খেতে পাচ্ছে না, এই জন্য তার খারাপ লাগে। শেষ পর্যন্ত দাঁত দেখা হলো না, কারণ ড্রাইভার দিগায়ও বলল, বিশেষ বিশেষ দিন ছাড়া এই দাঁত সর্বসম্মুখে বের করা হয় না। আজ সেই বিশেষ দিন না। গৌতম বুদ্ধের পবিত্র দাঁত দর্শনার্থীরা সবসময় দেখতে পারে। দিগায়ের মিথ্য ভাষণে আমার ভূমিকা আছে। গৌতম বুদ্ধের দেখা পাওয়া মহা সৌভাগ্যের ব্যাপার। তার দাঁত দেখার কিছু নেই। যে মঠে গৌতম বুদ্ধের দাঁত আছে সেখানে তার মাথার চুলও সংরক্ষিত আছে। এই চুল উপহার হিসেবে বাংলাদেশ দিয়েছে শ্রীলঙ্কাকে। বাংলাদেশে গৌতম বুদ্ধের চুল কিভাবে এসেছে সেটা বলা যেতে পারে। বুদ্ধ অ্যাসোসিয়েশনের প্রধান অজিত রঞ্জন বড়ুয়া বলেন, তিব্বতের এক সাধু শাক্য ভিক্ষু পবিত্র চুল বাংলাদেশে আনেন 1930 সালে। আরেক সূত্র বলছে, চট্টগ্রাম বৌদ্ধ বিহারের ভান্তে শ্রমণ বৌদ্ধ সন্ন্যাসীদের প্রধান গত শতাব্দীর প্রথম ভাগে রেঙ্গুন থেকে কিছু চুল নিয়ে আসেন। গৌতম বুদ্ধের চুল বাংলাদেশ থেকে উপহার হিসেবে যাওয়ার অনেক আগে শ্রীলঙ্কায় এসেছিল। প্রাচীন পলিগ্রন্থ জাতক কথায় বলা হয়েছে, ভারতবর্ষে 2 ব্যবসায়ী গৌতম বুদ্ধের একগোছা চুল নিয়ে শ্রীলঙ্কায় আসেন। তাদের একজনের নাম থাপাসু, অন্যজনের নাম ভালুকা। চুল থাকতেও শ্রীলঙ্কা আবার বাংলাদেশ থেকে কেন চুল নিল জানি না। সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম দ্রুত প্রসার লাভ করে। দলে দলে হিন্দু ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে থাকেন। এতে শঙ্কিত হয়ে শঙ্করাচার্য সুন্দর একটা প্যাচ খেলেন। তিনি ঘোষণা করেন, গৌতম বুদ্ধ হিন্দুদের 8ম অবতার। তিনি হিন্দু সনাতন ধর্মেরই একজন, কাজেই তার কৃপলাভের জন্য বৌদ্ধ হওয়ার প্রয়োজন নেই। বৌদ্ধ ধর্ম গ্রহণের প্রবল স্রোত বাধাগ্রস্ত হল। শেষ খেলা খেললেন রাজা অজাতশত্রু। বিচিত্র কোনো কারণে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর ক্ষেপে গেলেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করলেন। ঘোষণা করলেন, গৌতম বুদ্ধের অনুসারীদের দেখা মাত্রই হত্যা করা হবে। প্রাণ ভয় ভীত বৌদ্ধ ভিক্ষুরা পালিয়ে পাহাড় পর্বতের দিকে চলে গেলেন। আজও পাহাড় পর্বতে এই ধর্মে মানুষের ঘনত্ব বেশি, সমতলে নেই। এই সময়ে পৃথিবী জুড়ে বৌদ্ধ ধর্মের প্রতি প্রবল আগ্রহ লক্ষ্য করা গেছে। পত্রপত্রিকায় প্রায় খবর আসছে, হলিউডের অমুক তারকা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। তাদের আগ্রহের মূল কারণ এই ধর্মে ঈশ্বর নেই। সোজাসাপটা ঈশ্বর নেই বলাটা ঠিক হচ্ছে কিনা তাও বুঝতে পারছি না, কারণ এক ভক্ত গৌতম বুদ্ধকে জিজ্ঞেস করল,
গুরুজি, ঈশ্বর কি নেই? বুদ্ধ বললেন, ঈশ্বর নিয়ে এমন কথা কি আমি বলেছি? ভক্ত মহা আনন্দিত, কারণ সে মনে প্রাণে একজন ঈশ্বর চাইছে। ভক্ত বলল, গুরুজি, তাহলে কি ঈশ্বর আছে? বুদ্ধ বললেন, ঈশ্বর আছেন এমন কথা কি আমি বলেছি? গৌতম বুদ্ধের নিজের মধ্যে সংশয় ছিল, এমন কথা কি বলা যায়? তিনি ঈশ্বরের কথা বলেননি, নির্বাণের কথা বলেছেন, কিন্তু নির্বাণ আসলে কি তা কখনো পরিষ্কার করে বলেননি। একবার বললেন, জ্বলন্ত শিখাকে ফু দিয়ে নিভিয়ে দেওয়াই নির্বাণ। তার কথা হলো, মানুষকে 4টি বিপর্যয়ের মুখোমুখি হতেই হবে: শোক, ব্যাধি, জরা, মৃত্যু। মানুষ বারবার পৃথিবীতে জন্মাবে, কীটপতঙ্গ হিসেবে, পশু হিসেবে, মানুষ হিসেবে। তার স্বীকৃতির কারণ একটা সময় আসবে যখন আর তাকে পৃথিবীতে ফিরে আসতে হবে না। এটাই নির্বাণ। আমার কাছে বারবার পৃথিবীতে ফিরে এসে শোক, ব্যাধি, জরা, মৃত্যুর স্বাদ গ্রহণ অনেক আকর্ষণীয় মনে হয়। শোকের সঙ্গে থাকবে আনন্দ, জ্যোৎস্না প্লাবিত রজনী, প্রিয় সখার কোমল করস্পর্শ। যে নির্বাণ ইন্দ্রিয় গ্রাহ্য নয়, সে নির্বাণ আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি গৌতম বুদ্ধের যুক্তি তাকে ফিরিয়ে দিচ্ছি। গৌতম বুদ্ধ বলেছেন যে ঈশ্বর ইন্দ্রিয়গ্রাহ্য নয়, তার বিষয়ে কি বলা যাবে? কমিউনিস্টদের আধুনিক কমিউনের শুরুটা গৌতম বুদ্ধ করে গেছেন। তার কমিউনের নাম সংঘ, সংঘং শরণং গচ্ছামি। সেখানে সবার খাবার একত্রে রান্না করা হতো। সংঘে নারীদের প্রবেশাধিকার ছিল না। ভিক্ষুরা ভোরবেলা শূন্য থালা হাতে বের হতেন। সারাদিন ভিক্ষা করে যা পাওয়া যেত তাই রান্না হতো, সবাই মিলে তাই খেতেন। সংঘে নারীদের প্রবেশ ছিল নিষিদ্ধ। গৌতম বুদ্ধের খালা প্রজাপতি গৌতমী ছিলেন এক অর্থে গৌতম বুদ্ধের মা। তিনি গৌতম বুদ্ধকে লালন পালন করেছিলেন। এই মহিলা বহু কষ্টে পায়ে হেঁটে বহু পথ অতিক্রম করে তার পালক পুত্রের কাছে এলেন। সংঘে যোগ দিবেন, বাকি জীবন সংঘে কাটাবেন। গৌতম বুদ্ধ বললেন, না, সংঘে নারী নিষিদ্ধ। একবার না, পরপর 3বার তিনি এই বাক্য উচ্চারণ করলেন। কাঁদতে কাঁদতে ফিরে গেলেন প্রজাপতি। গৌতম বুদ্ধের সার্বক্ষণিক সঙ্গী আনন্দ তখন বুদ্ধের কাছে কাতর আবেদন করলেন। তিনি যুক্তি দিলেন, নারীরাও তো আলোকপ্রাপ্তির সুযোগ পেতে পারে। নারীদের বাদ দেওয়া মানে মানব জাতির অর্ধেককে বাদ দেওয়া। গৌতম বুদ্ধ অনিচ্ছার সঙ্গে রাজি হলেন, তবে শর্ত জুড়ে দিলেন। শর্ত হচ্ছে, নারী ভিক্ষুরা যত উচ্চ বর্ণের হোক, তাদের পদমর্যাদা হবে সব পুরুষ ভিক্ষুর নিচে। যখনই নারীর সামনে কোনো পুরুষ ভিক্ষু দাঁড়াবে, তখনই ভিক্ষুণীকে উঠে দাঁড়িয়ে সম্মান দেখাতে হবে। আনন্দ একবার জানতে চাইলেন, নারীদের প্রতি তাহলে আমরা কি আচরণ করব? বুদ্ধ বললেন, তুমি তাদের দিকে ফিরেও তাকাবে না। তাহলে কি আচরণ করবে সে প্রশ্নই উঠবে না। গৌতম বুদ্ধ নারীদের সাধনার বিঘ্ন মনে করতেন। স্বামী বিবেকানন্দ তাই করেছেন। তার প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনে নারী নিষিদ্ধ ছিল, এখনো আছে। আমার খুবই অবাক লাগে, এই 2 মহাপুরুষ কি করে নারীর গর্ভে জন্মেও নারীদের সাধনার বাধা হিসেবে চিহ্নিত করলেন। বুদ্ধ বলেছেন, সকল প্রাণী সুখী হোক, শক্তিশালী কি দুর্বল, উচ্চ মধ্য বা নিচু ক্ষেত্রের, ক্ষুদ্র বা বৃহৎ, দৃশ্য বা অদৃশ্য, কাছের বা দূরের, জীবিত বা জন্মপ্রত্যাশী, সকলেই সুখী হোক। সর্বজীবে কি আমরা আসলেই দয়া পেতে পারি? একটা কিউটের সাপ আমাকে ছোবল দিতে আসছে, আমি কি তাকে দয়া করব? তার ছোবল খাবো? তাকে মারবো না? কলেরা, টাইফয়েড, সিভিলসের ভয়ঙ্কর জীবনেরও তো জীব। তাদের প্রতি দয়া করতে হলে পেন্সিলিন ব্যবহার করা যাবে না? তাও কি সম্ভব? নিয়তির পরিহাস হচ্ছে যে দেশে অহিংস যুদ্ধের জয় জয়কার, চারিদিকে তার ধ্যানী মূর্তি, সেখানে জন্মেছে কঠিনতম হিংসা, আত্মখ্যাতি, বোমা হামলা শুরু শ্রীলঙ্কায়। টাইগার প্রভাকরণের ব্যক্তিত্বে মুগ্ধ তরুণ তরুণীর শরীরে বোমা বেঁধে নিজেকে উড়িয়ে দিচ্ছে। গৌতম বুদ্ধের একটি বাণী আমার খুব পছন্দের। তিনি ভক্তদের বলেছেন, আমার কথা হলো নদী পার হওয়ার ভেলা। একবার নদী পার হওয়ার পর ভেলা মাথায় নিয়ে বেড়ানোর কিছুই নেই। এই ধর্মের আরেকটি বিষয় আমাকে আলোড়িত করে, পূর্ণচন্দ্রের সঙ্গে এর সম্পৃক্ততা। আষাঢ়ী পূর্ণিমা গৌতম বুদ্ধের গৃহত্যাগ, বৈশাখী পূর্ণিমা
বুদ্ধে মহাজ্ঞান লাভ, শারদীয় পূর্ণিমা কঠিন চিবরদান অনুষ্ঠান, ভাদ্র পূর্ণিমা মধু পূর্ণিমা বলা হয় যাকে, কঠিন তপস্যার সময় বানররা গৌতম বুদ্ধকে মধু পান করিয়েছে বলে মধু পূর্ণিমা। আশ্বিনী পূর্ণিমা, বুদ্ধ তার চুল কেটে আকাশে উড়িয়েছিলেন, এই পূর্ণিমায় বৌদ্ধরা আকাশে ফানুস উড়ায়। মাঘী পূর্ণিমা, এই দিনে বুদ্ধ ঘোষণা করেন আর 3 মাস পর তা মহাপরাণ হবে। ফাল্গুনী পূর্ণিমা, এই তিথিতে বুদ্ধ কপিলা বস্তুতে যান বাবা মার সঙ্গে শেষবার দেখা করার জন্য। গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যু একই দিনে হয়েছিল, কাকতালীয় হলেও দুবারই আকাশে ছিল পূর্ণচন্দ্র। পুনশ্চ বৈরাগ্য রবীন্দ্রনাথ ঠাকুর। কহিল গভীর রাত্রে সংসারে বিরাগী, গৃহত্যাগী আজি ইষ্টদেব লাগি, কে আমারে ভুলিয়াছিলা রেখেছে এখানে, দেবতা কহিলা আমি, শুনিল না কানে, সুপ্তিমগ্ন শিশুটিরে আঁকড়িয়া বুকে, প্রেয়সী শয্যার প্রান্তে ঘুমাইছে সুখে, কহিল কে তোরা ওরে মায়ার ছলনা, দেবতা কহিল আমি, কেহ শুনিল না, ডাকিল শয়ন ছাড়ি, তুমি কোথা প্রভু, দেবতা কহিলা হেথা, শুনিল না তবু, স্বপনে কাঁদিল শিশু জননীর টানি, দেবতা কহিল ফির, শুনিল না বাণী, দেবতা নিঃশ্বাস ছাড়ি কহিলেন হায়, আমারে ছাড়িয়া ভক্ত চলিল কোথায়। সরাসরি গৌতম বুদ্ধকে নিয়ে রবীন্দ্রনাথের কবিতা আছে, নাম ব্রাহ্মণ। এখানে সত্যকাম গিয়েছিলেন গৌতম বুদ্ধের কাছে দীক্ষা নেওয়ার জন্য। গৌতম তাকে ফিরিয়ে দেন। সত্যকাম মাকে বলেন কহ গো জননী, মোর পিতার কি নাম, কি বংশে জনম, গিয়াছিল দীক্ষা তরে। গৌতমের কাছে গুরু কহিলেন মোরে, বৎস শুধু ব্রাহ্মণের কাছে অধিকার ব্রহ্মবিদ্যা লাভে, মাতো কে গোত্র আমার। শুনি কথা মৃদু কণ্ঠে অবনত মুখে, কহিল জননী যৌবনে দারিদ্র্য মুখে, বহু পরিচর্যা করেই পেয়েছিল তোরে, জন্মেছিস ভর্তৃহীনা জবলার ক্রোড়ে, গোত্র তব নাহি জানি তাত। কৌতূহলী পাঠক পুরো কবিতাটি পড়তে পারেন। রবীন্দ্রনাথ গৌতম বুদ্ধকে নিয়ে কিছু প্রবন্ধও লিখেছেন। তিনি এই ধর্ম প্রচারককে শতাব্দীর গুরুত্বপূর্ণ মানুষ বলে বিবেচনা করেছেন। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ভ্রমণ বিষয়ক গল্প রাবণের দেশে আমি এবং আমরা। আজ ছিল এর প্রথম পর্ব। আমাদের গল্প পাঠ আপনাদের কাছে ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, নতুনদের জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।